ইরান রাশিয়া সম্পর্ক আরও মজবুত হচ্ছে। ইসরায়েল আমেরিকার ভয় বাড়ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। বাইডেন তার বিদায়ী ভাষণে নানা গোপন কথা এবং তার প্রশাসনের ব্যর্থতার কথা বলে গেছেন। নিজেই ইসরায়েলকে সহায়তা করে আবার নিজেদেরই সমালোচনা করে সত্যি কথাগুলো বলে ফেলেছেন। জানিয়েছেন কতটা নির্মমতা করে গাজাবাসীকে হত্যা করা হয়েছে এবং যুদ্ধবিরতির মধ্যেও সেটা চলছে। ট্রাম্পের শাসনামল ভালো হবে না এই যুক্তি দেখাতে যে ওসব কথা যেন বাধ্য হয়েই বলে ফেলেছেন তিনি। এতে করে সাকুল্যে ভয় বাড়ছেই ইসরায়েল ও আমেরিকার। কারণ এরই মধ্যে ইরান রাশিয়া তাদের চলমান সম্পর্ক আরও জোরদার করতে নানা ব্যবস্থা গ্রহণ করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন উভয় দেশ ইরানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি চূড়ান্ত করতে পারবে। এই বৈঠকটি রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের আগে অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ক্রেমলিন সফর করছেন। পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন তিনি। রাশিয়া ও ইরানের মধ্যে ২০ বছরের এই কৌশলগত চুক্তিতে প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরান সহ যুক্তরাষ্ট্রবিরোধী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়েছে। তবে মস্কো ও তেহরান উভয়ই দাবি করেছে তাদের এই সম্পর্ক অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়। ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার এবং ইরান থেকে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ নিয়ে পশ্চিমা দেশগুলো রাশিয়া ও ইরানের প্রতি নিন্দা জানিয়েছে, যদিও তেহরান ড্রোন বা ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তারা ইরানি ক্ষেপণাস্ত্র পেয়েছে কিনা, তবে ক্রেমলিন জানিয়েছে তাদের সহযোগিতা সবচেয়ে সংবেদনশীল ক্ষেত্রগুলোতেও অন্তর্ভুক্ত রয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সফরে ইরানের জ্বালানি খাতের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পুতিন এর আগে গত অক্টোবর মাসে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলন এবং তুর্কমেনিস্তানের এক সাংস্কৃতিক ফোরামের সাইড লাইনে বৈঠক করেছিলেন। এই চুক্তি রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতার আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ২০২২ সালে ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া আন্তর্জাতিক কূটকৌশলে পরিবর্তন এনেছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করছে। এর মধ্যে ইরান, উত্তর কোরিয়া, চীন ও বেলারুশ রয়েছে। ২০২২ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে পৌঁছে। ফলে রাশিয়া নতুন কৌশল হিসেবে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও বাড়িয়েছে। এই দেশগুলো পশ্চিমাদের বিরুদ্ধে এবং তারা একে অপরকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে। ইরান ও রাশিয়ার সম্পর্ক সামরিক খাতে আরও দৃঢ় হয়েছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরান থেকে ড্রোন কিনে ইউক্রেনে ব্যবহার করেছে। দুই দেশ যৌথভাবে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা করছে। পাশাপাশি তাদের বাণিজ্যিক সম্পর্কও বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে তেল ও গ্যাস বাণিজ্যে। রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। শুক্রবার ১৭ জানুয়ারি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তি স্বাক্ষর করেন। খবর আল জাজিরার। গত বছর হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর চলতি মাসের বৃহস্পতিবার ১৬ জানুয়ারি প্রথমবারের মতো রাশিয়া সফরে আসেন তিনি। আর এই সফরেই তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলেন। রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্কও শক্তিশালী হয়েছে। দুই দেশই পশ্চিমাদের শত্রু হিসেবে পরিচিত এবং তারা একে অপরকে অর্থনৈতিকভাবে সমর্থন করছে। রাশিয়াকে সামরিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করছে উত্তর কোরিয়া। এতে রাশিয়ার সামরিক শক্তি বাড়ছে। চীন ও রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে, বিশেষ করে বাণিজ্য এবং প্রযুক্তির ক্ষেত্রে। চীন রাশিয়ার সঙ্গে তেল, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ লেনদেন করছে।
রাশিয়া ও চীন একে অপরকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে শুরু করেছে। মূলত বিশ্বশক্তির ভারসাম্য নিজেদের পক্ষে রাখতে চাইছে তারা। বেলারুশ রাশিয়ার কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর দুই দেশ একসঙ্গে সামরিক কার্যক্রম পরিচালনা করছে এবং বেলারুশ রাশিয়ার প্রধান সহযোগী হয়ে উঠেছে। এই ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মনে করছে রাশিয়া ও তার শত্রু দেশগুলোর সম্পর্ক বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইরান, উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা বিশ্ব রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে, বিশেষ করে বিশ্বের ওপর মার্কিন আধিপত্য বিস্তারের বিরোধিতার ক্ষেত্রে তেহরান ও মস্কো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। দু দেশই এমন একটি বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চায় যেখানে বিশ্বের সকল দেশ সমান মর্যাদার অধিকারী হবে। ইরান ও রাশিয়ার কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে রাজনৈতিক সম্পর্ক সহ দ্বিপক্ষীয় সহযোগিতার সবগুলো দিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্লিনে ভয়াবহ মার্কিন বোমাবর্ষণ এবং হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পারমাণবিক হামলার অজুহাতে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা চালিয়েছে বলে এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মার্কিন নিউজ চ্যানেল MSNBCকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। বাইডেন গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার প্রথম সপ্তাহে তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নিজের সাক্ষাতের কথা উদ্ধৃত করে এসব কথা জানান। বাইডেন দাবি করেন, সাক্ষাতে তিনি গাজার বেসামরিক এলাকায় বিমান হামলা চালানোর বিরোধিতা করে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় নেতানিয়াহু পাল্টা যুক্তি তুলে ধরে বলেন, মার্কিনিরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্লিনে ভয়াবহ কার্পেট বোমা হামলা চালানোর পাশাপাশি হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। বাইডেন বলেন, তার উদ্বেগের জবাব দিতে গিয়ে নেতানিয়াহু আরও বলেন, আপনারা যুদ্ধ জয়ের প্রত্যয় নিয়েছিলেন বলে হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছিলেন। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি পাশবিকতা ব্যাখ্যা করতে গিয়ে এই প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হয়নি। 2023 সালের ডিসেম্বরে মার্কিন উগ্র সিনেটর লিন্ডসে গ্রাহামও একই ধরনের মন্তব্য করেছিলেন। আমেরিকার যেসব নাগরিক গাজায় গণহত্যার বিরোধিতা করে বিক্ষোভ করছিলেন তাদের উদ্দেশ্যে গ্রাহাম বলেছিলেন, মার্কিন জনগণের কি জানা আছে টোকিও ও বার্লিনকে ধ্বংস করতে গিয়ে কত মানুষকে হত্যা করা হয়েছিল? মার্কিন ও ইসরায়েলি শীর্ষ নেতাদের এসব বক্তব্যের ব্যাপারে বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখ লাখ নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করার দৃষ্টান্ত সামনে রেখে তারা নিজেরাই অনির্দিষ্টকালের জন্য বিশ্বের যে কোনো স্থানে নিরপরাধ মানুষকে হত্যা করার পক্ষে সাফাই গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ নৈতিকতা মূল্যবোধের প্রতি তাদের বিন্দুমাত্র শ্রদ্ধা থাকলে তারা আগের গণহত্যাকে অজুহাত হিসেবে ব্যবহার না করে উল্টো সেজন্য বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। গাজায় যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে এবং ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের একটি সামগ্রিক সমাধান নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন। শুক্রবার 17 জানুয়ারি ফরাসি গণমাধ্যম AFP এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া চুক্তি সম্পর্কে পুতিন বলেছেন, আমরা আশা করি এটি মানবিক পরিস্থিতির উন্নতি এবং অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় অবদান রাখবে। ক্রেমলিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলার সময় পুতিন উল্লেখ করেন, একই সাথে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের একটি সামগ্রিক সমাধানের প্রচেষ্টা দুর্বল না করা গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তিটি 3 ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপ হবে 6 সপ্তাহের। এ সময় 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা 19 বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে। গাজা থেকে ইসরায়েলি বাহিনীর একটি অংশকে সরিয়ে নেওয়া হবে। দ্বিতীয় ধাপে ইসরায়েলের বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এবং গাজা পুনর্গঠন শুরু হবে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই।